শুরু হচ্ছে হাই ভোল্টেজ মডেল 27। আজকের আলোচনা হবে 27তম হাই ভোল্টেজ মডেল কোশ্চেন এবং এই কোশ্চেনে আমরা 20টি প্রশ্ন সলভ করব এবং এই 20টি প্রশ্ন আমাদের যে কোনো পরীক্ষার জন্য প্রযোজ্য। সো আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকের দুটি প্রশ্ন 1 এবং 2। বলতে হবে সবাইকে, কমেন্ট করে লিখতে হবে যে এই দুটি প্রশ্নের বাংলা অর্থটা এবং ইংলিশ ট্রান্সলেশনটা কি হবে। সো বাংলা ইংলিশ এখানে জানতে চেয়েছি। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস, আরেকটা হলো ইহা একটি অপূর্ব সুযোগ। এইগুলোর ট্রান্সলেশন করতে হবে। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস। সো এটাকে আমরা ট্রান্সলেশন করব কিভাবে, দ্রুত আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের উত্তর সাথে ম্যাচিং করে। আমি আবার এই উত্তরগুলো আপনাদেরকে সেট আপ করে বলে দেব। দেখেন 1 নম্বর বলছে ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস। এর মানে হলো ম্যান গেটস, মানুষ কি পায়, অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস মানে যত সে চায়। আসলে এটা ট্রান্সলেশনটা কি হবে, মানুষ যত পায় তত চায় নাকি যত চায় তত পায়, কোনটা হবে? সো এইখানটাতেই কনফিউশন কাজ করবে আপনাদের। যদি অপশন দেওয়া থাকতো তাহলে ঠিকই উত্তর করতে পারতেন। তাহলে বাংলাটা আপনারা কি করবেন, মানুষ আমরা ক্লাসটা যারা শেয়ার করেনি ঝটপট শেয়ার করে দিব। যত পায় তত চায়, মানুষ যত পায় তত চায়, মানুষ যত পায় তত চায়। এই যে অ্যাজ ডট ডট অ্যাজ, এটার বাংলা হচ্ছে যত তত, এই মাছ মানে পরিমাণ, আর এই মাছ শব্দটা এই গেটসকে মডিফাই করেছে, যত পায় সে তত চায়। সো এইটার ট্রান্সলেশনটা একটু খেয়াল রাখতে হবে যে আগে হচ্ছে পাওয়ার হিসাব, মানে মানুষ আগে মানে যত পায় সে আরও বেশি চায়। সো এরপর 2 নম্বরটা কি হবে, ইহা একটি অপূর্ব সুযোগ। এটা ইংলিশ করলে কি হবে, ইহা, এটা তো খুবই সহজ, ইট। আর একটি অপূর্ব সুযোগ, আমরা 9 কোড অফ ট্রান্সলেশন নিয়ে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম। সো 9 কোড অফ ট্রান্সলেশনের ব্যাপারটা ছিল যে যখন কোনো সেন্টেন্সে ভার্ব খুঁজে পাওয়া যাবে না তখন আমরা সেই সেন্টেন্সে ইকুয়াল টু বা বি ভার্ব ব্যবহার করতে পারি, তাই না? ফাতেমা মেহজাবিন বলেন কি উত্তর হবে এখানে? তাহলে ইহা একটি অপূর্ব সুযোগ, এখানে ইট দিলাম আর বি ভার্ব হিসাবে ইকুয়াল টু অর্থে ইজ দিলাম। একটি অপূর্ব সুযোগ, এটার ইংলিশ কি হবে? এ ইউনিক, it is a unique opportunity, it is a unique opportunity, ইহা একটি বিশেষ সুযোগ। কোন কালারটা দিব, সব সেম, এটাই থাক। আচ্ছা, এখন দেখেন তাহলে 2টা উদাহরণ কমপ্লিট। নাজিমউদ্দিন যুক্ত হয়েছেন আমাদের সাথে, ক্লাসটা শেয়ার করবেন। তাহলে এই যে ট্রান্সলেশনগুলো, এই ট্রান্সলেশনগুলো আমাদেরকে রেগুলার জানার চেষ্টা করতে হবে, কারণ আমাদের ট্রান্সলেশন থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন আসবে এবং আসবে সোজা কথা। 3 নম্বর প্রশ্ন, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। 3 নম্বর প্রশ্নটা বলা হয়েছে এখানে কোন প্রশ্নটা ভুল, ইনকারেক্ট। হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, কোন সেন্টেন্সটি ভুল। Which sentence is incorrect, কোন সেন্টেন্সটি ভুল। এখানে ভুল কোনটা, which sentence is incorrect। এটা আসছিল 30তম বিসিএস এ একটা আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 30তম বিসিএস এ আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমরা প্রত্যেকটা অপশনকে নিয়ে কিন্তু রিসার্চ করব এবং এই অ্যানালাইসিস থেকে আবার দেখবেন পরবর্তী বছরে নতুন একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে। কিভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বর, হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম, এই সেন্টেন্সটা কি ঠিক নাকি ভুল? হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম সেন্টেন্সটা কিন্তু চেয়েছে কি, আমাকে সেটা আগে জানতে হবে, চেয়েছে কি কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট চেয়েছে, ভুল চেয়েছে। তার মানে 3টা অপশন ঠিক আছে, একটা অপশন ভুল আছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে কারেকশনের ক্ষেত্রে কারেক্টও চায় আবার ইনকারেক্টও চাইতে পারে। হি হ্যাজ নো ডিজায়ার ফর, ডিজায়ারের সাথে ফর প্রিপোজিশন বসে, সো এটা ভুল না, সঠিক অপশন। আই ইন্টেন্ট গোয়িং, এই যে ইন্টেন্ট শব্দটার পরে ভার্বের সাথে আইএনজি আছে,
সো আমাদেরকে এই রুলসটা জানতে হবে যে ইন্টেন্ট মানে কোনো কিছুর প্রতি ঝোঁক বা কোনো কিছুর প্রতি আগ্রহ। সো কোনো কিছুর প্রতি ঝোঁক বা আগ্রহ বোঝাতে এই ইন্টেন্ট শব্দের পরে ব্যবহার করতে হয় হচ্ছে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ মানে হলো টু গো ব্যবহার করার কথা ছিল, কিন্তু এখানে টু গো না হয়ে হয়েছে কি গোয়িং, অতএব এটা ভুল। আচ্ছা পরেরটা বলছে হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার। এখানে দেখেন এটা সঠিক সেন্টেন্স, কারণ এখানে কোনো ধরনের ভুল নাই। আলী হুসাইন হৃদয় মেসেজ করবেন, একটু পিডিএফ দিয়ে দেবো। হি ইজ টু মাইজারলি টু পার্চ উইথ হিজ মানি, এখানে 2.2 এর নিয়মে এটাও ঠিক আছে, কোনো ভুল নাই, সবগুলো সেন্টেন্স ঠিক, শুধু এটাতেই ভুল। এখন আপনাদেরকে এই রিসার্চ থেকে ইন্টেন্টের বংশভুক্ত আরও এমন অনেকগুলো ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডের লিস্টটা একটু দেখাই দেই। দেখেন এই ওয়ার্ডের লিস্টগুলো দেখতে চান কি? দেখেন এই ওয়ার্ডের লিস্টগুলো আপনাকে হেল্প করবে নতুন কোনো প্রশ্ন তৈরি হলে উত্তর করার জন্য। এই যে দেখেন লিস্ট অফ ইনফিনিটিভ ভার্ব, মানে ইনফিনিটিভ ভার্ব ইউজ হতে পারে এই ভার্বগুলোর পরে নতুন কোনো ভার্ব আসলে। সো এই লিস্ট ওয়ার্ডগুলো দ্রুত স্ক্রিনশট দেন, সবাই একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে ডান লেখেন, যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে ডান লেখেন। ফাতেমা মেহজামিন নাজিমউদ্দিন উত্তর করেছিলেন। ক্লাসটা শেয়ার করতে হবে সবাইকে, একটু ঝটপট করে ক্লাসটা শেয়ার করবেন, শেয়ার করে দিয়ে এই পিডিএফটা যদি দরকার মনে করেন মেসেঞ্জারে নক দিবেন, দিয়ে দিব। এই যে ভার্বগুলো, অনেকগুলো ভার্ব একবার একটু পড়েন। হেজিটেট মানে কোনো কিছুতে দ্বিধা করা, হেজিটেট। এরপর আছে কি? সিম, নিড, ম্যানেজ, ফেইল, মিন। ডিমান্ড, ওয়ান্ট, রিফিউজ। ডিমান্ড মানে কোনো কিছু চাওয়া বা দাবি করা, ওয়ান্ট মানে চাওয়া, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ওয়েট মানে অপেক্ষা করা, প্ল্যান মানে পরিকল্পনা করা, প্রিপেয়ার মানে কি? প্রস্তুত করা, প্রিটেন্ড মানে ভান করা, প্রমিস মানে প্রতিজ্ঞা করা, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, স্ট্রাইভ সংগ্রাম করা, থ্রেটেন মানে কি? হুমকি দেওয়া। তারপর বলছে কি? অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, কনসেন্ট মানে সম্মতি, এগ্রি সম্মত হওয়া, এক্সপেক্ট প্রত্যাশা করা, হোপ আশা করা, উইশ। আর লার্ন মানে শেখা, ফোন মানে কল করা, ইন্টেন্ট। এই যে ইন্টেন্ট লিস্টের মধ্যে আছে, যেটা আমাদের আজকে উদাহরণে ছিল। জাকিয়া সুলতানা যুক্ত হয়েছেন আমাদের সাথে। টেন্ড একই কথা, আস্ক প্রশ্ন করা, ক্লেইম দাবি তোলা, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, হাজির হওয়া, ড্রেড মানে ভয় পাওয়া, ফরগেট ভুলে যাওয়া, লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা ইত্যাদি। এই সবগুলো ওয়ার্ডের পরে আমরা যদি নতুন কোনো ভার্ব পাই তাহলে সেটাকে ব্যবহার করব 2+V1 হিসাবে, 2+V1 হিসাবে। তাহলে দেখেন আপনি জাস্ট একটা ওয়ার্ড থেকে এই লিস্টটা যদি মাথায় রাখতে পারেন, আপনি হাজার হাজার কোশ্চেন কিন্তু আসলে সলভ করতে পারবেন, রাইট? সো এই জন্য এই লিস্টেড ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। সো এইগুলো এক্সপার্ট ইংলিশ বইতেও কিন্তু সাজানো আছে, সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। ক্লিয়ার? তো শব্দগুলো স্ক্রিনশট দেন, এইগুলো আপনারা লিখে রাখবেন এবং পড়বেন। এইগুলোর পরে যে কোনো ভার্ব আসলে ইনফিনিটিভ বসাবেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন। 4 বলছে she is always fond to talk. Is today's film worth seeing? I asked him if he is going. It has much what in the summer. এটা কি করব? 4 নম্বর প্রশ্ন। 4 কোশ্চেন নাম্বার 4 নম্বর দেখি কার উত্তর হচ্ছে। এটা বলছে কোন বাক্যটি শুদ্ধ। দেখেন ইংরেজি শেখার ক্ষেত্রে, বিশেষ করে ব্যাকরণের ক্ষেত্রে, আপনারা যদি এই কারেকশন অধ্যায়টা ভালো করে না পড়েন তাহলে আপনার ইংরেজি শেখার অনেক কিছু গ্যাপ থেকে যাবে। সো আসেন, হি ইজ অলওয়েজ ফন্ড, এরপরে দেখা যাচ্ছে এটা কি দিয়েছে? শুদ্ধ বাক্য চেয়েছে, মানে সঠিক সেন্টেন্সটা চাওয়া হয়েছে শুদ্ধ। সো শুদ্ধ কোনটা? ফন্ডের সাথে কখনো টু বসবে না, মনে রাখবেন ফন্ডের সাথে বসবে অফ। হি ইজ অলওয়েজ ফন্ড অফ টকিং, যেটা অনেকেই ভুল করে কোশ্চেনটা। হি ইজ ফন্ড অফ টকিং, হি ইজ অলওয়েজ ফন্ড অফ টকিং মানে হচ্ছে সে কথা বলা আসক্ত। এখানে যখন অফ দিবেন তখন ভার্বের সাথে আইএনজি হবে। ইজ টুডেস ফিল্ম ওয়ার্থ সিং, এটা সেন্টেন্সটা সঠিক। কেন? কারণ এখানে ইজ আছে, সেন্টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস, এই জন্য ভার্বের সাথে আইএনজি করা যাচ্ছে। আই আস্কড হিম ইফ হি ইজ গোয়িং, মনে রাখতে হবে এই যে ইফের আগে যে অংশটা আছে এটা হলো মেইন ক্লজ, আর এই মেইন ক্লজ যদি কখনো পাস্ট টেন্সে থাকে তাহলে অবভিয়াসলি আমরা এই পাশের সাবঅর্ডিনেট ক্লজটাকেও পাস্ট টেন্স করব। অতএব এখানে ইজ থাকার কারণে ভুল। এটা যদি এখানে ওয়াজ থাকতো সেন্টেন্সটা সঠিক হওয়ার সম্ভাবনা ছিল। বুঝাতে পারছি? তাসনিম স্বর্ণ 4-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা সঠিক। ডি নাম্বারটা কেন ভুল? ইট হ্যাজ মাচ হোয়াট ইন দ্য সামার। আচ্ছা এখানে বলছে ইট হ্যাজ মাচ হট ইন দ্য সামার। আচ্ছা এখানে খেয়াল করেন, ইট হ্যাজ মাচ হট ইন দ্য সামার,
মনে রাখতে হবে যে কোনো অ্যাডজেটিভের পূর্বে আপনি যদি সেই অ্যাডজেটিভটাকে জোর প্রদান করতে চান বা এমফাসাইজ করতে চান, তাহলে তার সামনে মাছ বসবে না, বসবে হচ্ছে ভেরি, অথবা বসবে হচ্ছে গ্রেট, অথবা কখনো কখনো বসতে পারে টু। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা হোয়াটের সামনে এইগুলো বসাতে পারবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সেন্টেন্সটাতে এখানে হ্যাভ ভার্বের ইউজ হবে না, হওয়া অর্থে এখানে ইউজ হবে ইজ, মানে হচ্ছে বি ভার্বের ব্যবহার। তাহলে সেন্টেন্সটা হতো এরকম, ইট ইজ ভেরি হট ইন দ্য সামার। তার মানে এখানে রিয়েল সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ ভেরি হট ইন দ্য সামার, অথবা এখানে গ্রিট হবে না, গ্রেট দেওয়া যাবে না, টু দিতে পারেন অতিরিক্ত অর্থে, ইট ইজ টু হট ইন দ্য সামার, এটাও বলা যাবে। বোঝাতে পারছি সবাইকে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা ছিল হলো বি নাম্বার, আর বাকি সবগুলো ভুল ছিল, আমরা শুদ্ধ করে জেনে নিলাম। এইভাবেই কিন্তু এই প্রশ্নের অপশনগুলো বিভিন্ন পরীক্ষা আবার চেঞ্জ করে করে আপনাদেরকে দিবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 and 6, 5 এবং 6 কি হবে বলি। আবারও দুইটা ট্রান্সলেশন, দেখি কারা ট্রান্সলেশনগুলো না দেখে করতে পারেন। খুব শীঘ্রই আসছে 9 কোড অফ ট্রান্সলেশন বই। 9 কোড অফ ট্রান্সলেশন বই আপনাকে একেবারে ট্রান্সলেশনের A to Z সারা জীবনের সমস্যা দূর করাবে। বিমানটি 5:30 ছাড়বে। আচ্ছা, আমাদের 9 কোড অফ ট্রান্সলেশনের একটা থিম হচ্ছে এরকম, ট্রান্সলেশন সমাধানের ক্ষেত্রে সাবজেক্ট খুঁজবো, ফাইনাইট ভার্ব খুঁজবো, নন ফাইনাইট ভার্ব খুঁজবো, অবজেক্ট খুঁজবো, কমপ্লিমেন্ট খুঁজবো, এরপরে ম্যানার, প্লেস, টাইম, রিজন, এইগুলো খুঁজবো। আচ্ছা, এই হলো 9টা কোড। এই 9টা কোড আপনি সেন্টেন্সে, পৃথিবীর সকল সেন্টেন্সে এই 9টা কোডের মধ্যেই থাকবে। হ্যাঁ, এই 9 কোড এক্সপার্ট ইংলিশের তৈরি করা এই 9 কোড দেখেন খুঁজে পাওয়া। তো বিমানটি 5:30 ছাড়বে, প্রথমে কি খুঁজবো? সাবজেক্ট। ছাড়বে কে? বিমান। সো আপনি লিখেন সাবজেক্ট কি? দ্য প্লেন। তারপরে কি? ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কি? ছাড়বে। ছাড়বে মানে হচ্ছে এটা ফিউচার টেন্স। যখনই আমরা ফাইনাইট ভার্বে ট্রান্সলেশন করব তখন দুইটা জিনিস খেয়াল রাখবো, ওই ভার্বের টেন্স কি, ওই ভার্বের ভয়েস কি। এই ভার্বটা অ্যাক্টিভ ভয়েস এবং টেন্স হিসাবে ফিউচার টেন্স। ফিউচার টেন্স তাহলে আমরা বলবো হচ্ছে দ্য প্লেন উইল টেক অফ। এই টেক অফ কথাটার মানে হচ্ছে উড্ডয়ন করা বা ছেড়ে যাওয়া, ঠিক আছে? দ্য প্লেন উইল টেক অফ কখন? 5:30। উইল টেক অফ at 5:30, at 5:30। ওকে, হয়ে গেল ট্রান্সলেশনটা। অনেকেই সঠিক দিয়েছেন, সাব্বির হোসেন। দ্য এয়ার উইল টেক অফ দ্য 5:30 ক্লক। 5:30 ক্লকের প্রয়োজন নয়, 5:30 দিলেই বোঝাবে সেটা 5:30। আর এয়ার দিতে পারেন যদি সেটা অর্থগত ম্যাচিং আসে। নেক্সট, গতকাল আমি আমার বিড়ালকে খাইয়েছিলাম। ওকে, সো এখানেও আমরা দেখেন কি খুঁজবো। ও, এই সেন্টেন্সে কিন্তু আমরা 3টা এলিমেন্টস পেয়েছিলাম। এটা ছিল সাবজেক্ট, এটা ছিল ফাইনাইট ভার্ব, আর এটা ছিল হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, এই যে অ্যাডভার্ব অফ টাইম। তার মানে এই সেন্টেন্সে মাত্র 3টা এলিমেন্ট ছিল 9 কোডের মধ্যে। এখন দেখেন এখানে কয়টা আছে। গতকাল, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। আমি, এটা হলো সাবজেক্ট। আমার বিড়ালকে, কাকে খাইয়েছিলাম? বিড়ালকে, এটা হলো অবজেক্ট। খাইয়েছিলাম, এটা হলো ফাইনাইট ভার্ব। ব্যাস, এখানে 4টা এলিমেন্টস আছে। তো এই 4টা এলিমেন্টকে সাজাই আমরা। ইয়েস্টারডে, আমরা অ্যাডভার্ব অফ টাইমকে চাইলে বাক্যের শুরুতে দিতে পারি, কোনো সমস্যা নাই। ইয়েস্টারডে, গতকাল। আই, খাইয়েছিলাম, এটা ফাইনাইট ভার্ব, পাস্ট টেন্স। তো এটার ইংলিশ কি হবে? ফিড, FED, আই ফিড। খাইয়েছিলাম, কাকে খেয়েছিলাম? আমার বিড়ালকে। আই ফিড মাই ক্যাট, আই ফিড মাই ক্যাট। ওকে, নাজিমউদ্দিন সঠিক ট্রান্সলেশন করেছেন। আমরা কি একটু ক্লাসটা শেয়ার করেছি? যারা শেয়ার করেন না একটু শেয়ার করে দিবেন। তাই বলছে কি, গতকাল আমি আমার বিড়ালকে খাইয়েছিলাম। ইয়েস্টারডে আই ফিড মাই ক্যাট। শেষ ট্রান্সলেশন। ওকে, 9 নম্বরটা বলছে কোন বাক্যটি শুদ্ধ। কোন বাক্যটি শুদ্ধ? 9 নম্বর, কোন বাক্যটি শুদ্ধ? ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট টু হিম, হি সাকসিড ফর উইনিং দ্য প্রাইজ। আই কল্ড নট ডু জাস্টিস টু হিম। I sold my furniture, I sold my furniture। আচ্ছা, এবার তো ঠিক আছে সাউন্ড নাকি? তাহের আহমেদ, নতুন মাইক্রোফোন আর কি, এই এটার সাউন্ড অনেক বেশি। আচ্ছা দেখেন, তাহলে এখানে ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট, মনে রাখতে হবে এখানকার রুলসটা হচ্ছে আমরা যখন ইনফর্ম পাবো, ইনফর্মের পরে এইখানে ব্যবহার করতে হবে অফ। ইনফর্ম অফ, ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট অফ সামওয়ান, ঠিক আছে? তো ইনফর্মের সাথে প্রিপোজিশন বসবে হচ্ছে অফ। তাহলে এটা ছিল ভুল,
2 নাম্বারটা হি সাকসিড ফর হয় না, সাকসিডের সাথে হয় হচ্ছে ইন, সাকসিডের সাথে ব্যবহার করতে হবে ইন। সি নাম্বার হচ্ছে আই কুড নট ডু জাস্টিস, আই কুড নট ডু জাস্টিস টু হিম। এই সেন্টেন্সটা ঠিক আছে। আই সোল্ড মাই ফার্নিচারস, এখানে এস ব্যবহার করা যাবে না, কারণ ফার্নিচার শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস ব্যবহার করা যায় না, এস বাই এস ব্যবহার করা যাবে না, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস ব্যবহার করা যাবে না। ওকে, সো 9 এর অ্যানসারটা হচ্ছে আপনার সঠিক বাক্য চেয়েছে, সঠিক অ্যানসারটা হচ্ছে আসলে সি নাম্বার। নেক্সট চলে যাব পরের প্রশ্নে। 10 নাম্বার বলছে লোকটি মরমর অবস্থা, এটার ইংলিশ কি হবে? লোকটি মরমর অবস্থা, লোকটি মরমর অবস্থা। সো এইটা ট্রান্সলেশনে আমরা একটা নিয়ম শিখেছিলাম যে কোন ক্রিয়া হয় হয় এরকম যদি বোঝায়, মানে হয় হয় প্রায় হয়ে গেছে, খুব নিকটে, এরকম একটা যদি কোনো সেন্স বোঝায়, তাহলে আমরা ওই ক্রিয়ার সামনে ব্যবহার করব অ্যাবাউট টু। অ্যাবাউট টু প্লাস ওই ক্রিয়া মানে হচ্ছে V1, অ্যাবাউট টু প্লাস ভার্বের বেস ফর্ম, অ্যাবাউট টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। সো এরকম তো অ্যাবাউট টু প্লাস V1 আছে কোথায়, সেটাই হবে উত্তর। কেন? এই যে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, মানে হচ্ছে লোকটি প্রায় মরমর, তার মানে লোকটির অবস্থা হয় প্রায় মরমর বা প্রায় মারা যাচ্ছে যাচ্ছে এরকম অবস্থা। ঠিক আছে, তাহলে অ্যানসারটা হচ্ছে বি নাম্বার, অ্যানসার বি নাম্বার। আচ্ছা, তাহলে এরকম যদি বলে যে বৃষ্টি হয় হয়, তাহলে আপনাকে কি বলতে হবে? যে দ্য রেইন ইজ অ্যাবাউট টু বি, মানে শুরু হয় হয় এরকম এরকম। আচ্ছা, ইট ইজ অ্যাবাউট টু রেইন, মানে বৃষ্টি হয় হয়, সন্ধ্যা হয়, ইট ইজ অ্যাবাউট টু ইভিনিং, সন্ধ্যা হয় হয় এরকম। সো কোন ক্রিয়া যদি এরকমটা অর্থ দেয় যে সেই ক্রিয়াটা হচ্ছে বা হচ্ছে এরকম সেন্স দেয় বা হয় হয়, তাহলে আমরা ব্যবহার করব অ্যাবাউট টু প্লাস V1। নেক্সট 11 নাম্বার, in spite of my request he did not dash, in spite of my request he did not dash, এটা কি হবে? in spite of my request, মানে আমার রিকোয়েস্ট থাকা সত্ত্বেও he did not dash, কি হবে? মেহেদি বলছিলেন 10 এর বি, হামিদুর বলছিলেন 10 এর বি। 11 নাম্বারটা বলেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট ড্যাশ, এখানে উত্তর হবে যে আমার রিকোয়েস্ট থাকা সত্ত্বেও সে কি করলো না? গেভ ইন, মানে বশ্যতা স্বীকার করলো না, তার মানে হচ্ছে কোনো কিছু সে মেনে নিল না। এই অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে গেভ ইন, গেভ ইন, বশ্যতা স্বীকার করলো না বা মেনে নিল না, মেনে নিল না। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? 11 নম্বর প্রশ্ন। কোন বানানটি শুদ্ধ? যদিও এখানে বানানটা আমি উল্লেখ করে দিয়েছি, সেটা হলো মনস্তত্ত্ব, মনস্তত্ত্ব বানানটা উল্লেখ করে দিয়েছি, কিন্তু বাংলা বলেছি, বাট এটা অ্যান্সার হবে হচ্ছে, অ্যান্সারটা হবে সাইকোলজি। এই যে মানে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর সামনে পি এর উচ্চারণটা লাগে না, কিন্তু তারপরও পি দিয়ে রাখছে, কিন্তু দেওয়ার কি দরকার এটা বুঝি না, তারপরও তারা দিয়েছে তো দিয়েছে, কিছু করার নাই। আচ্ছা, এরকম করে অনেকগুলো শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে আমরা শব্দের শুরুতে এই পি এর উচ্চারণটা সাইলেন্ট রাখবো। সো এরকম একটা লিস্ট যদি আপনাদেরকে দেই কেমন হয় বলেন? এই লিস্ট যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলে উত্তর করতে পারবেন, পারবেন না? চলে আসেন আমরা লিস্টটা একটু দেখি। দেখেন নিউমোনিয়া, এখানে নিউমোনিয়া উচ্চারণের ক্ষেত্রে পি এর কোনো ভূমিকাই নাই, অথচ পি লাগবে বানান করার সময়, খুব সাবধান। নিউমোনিয়া। সাইকোলজি যেটা আমরা দেখলাম, সাইকিক। আচ্ছা, তারপর দেখেন এই যে এটা দেখেন টেরোড্যাকটাইল, 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 কিন্তু এখানে পি এর কোনো উচ্চারণ নাই। টেরোড্যাকটাইল মানে কি? প্রাচীন উড়ন্ত ডাইনোসরসকে বলা হয় টেরোড্যাকটাইল। আচ্ছা, আরেকটা দেখেন সিডোনিম, সিডোনিম, এই যে দেখেন এটাকে আমরা বলি সুডোনিম, এই যে পি এর কোনো উচ্চারণই নাই, সেটা হলো ছদ্মনাম, ছদ্মনাম, সিডোনিম, 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 ছদ্মনাম। শব্দগুলো কিন্তু খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সেটার সামনে পি আছে, এটা কিন্তু বানান
মুখস্থ না থাকলে বা আগে থেকে জানা না থাকলে কখনোই সলভ করা সম্ভব না। সো এই লিস্টটা আপনারা একটু খেয়াল রাখেন। সাইকোলজি, সাইকিক, এরপর হচ্ছে টেরোড্যাকটাইল, এরপর নিউমোনিয়া, এরপর হচ্ছে সিডোনিম। এরকম আরো কয়েকটা শব্দ আছে দেখেন, এই যে এখানে দেওয়া আছে, যেমন এই যে দেখেন সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিস্ট মানে মনোরোগ চিকিৎসক, যে ব্যক্তি মনোরোগ সংক্রান্ত চিকিৎসা করে। আবার দেখেন সালমন্স, তাই না, এল এর উচ্চারণ নাই, সরি সামস এল এর কোনো উচ্চারণ নাই, রে সামস। তারপর দেখেন সাইকি মানে আত্মা বা মন বা চেতনা। হ্যাঁ, তারপরে যে দেখেন এটা হচ্ছে সিডোসায়েন্স মানে হলো ছন্দ বিজ্ঞান। সিডোসায়েন্স মানে হলো ছন্দ বিজ্ঞান, SEU, সিডোসায়েন্স মানে ছন্দ বিজ্ঞান। এটার সামনে পি আছে, এটার উচ্চারণ হবে না। তার মানে এই যে পি সাইলেন্স থাকে, এই সাইলেন্ট লেটার সংক্রান্ত যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো আপনাকে একটু অবশ্যই পড়তে হবে, কারণ এগুলো থেকে বিগত সালে বারবার প্রশ্ন আসে। এরকম প্রচুর লিস্ট কিন্তু দেওয়া আছে এক্সপার্ট ইংলিশ বইতে, সেখান থেকে আপনারা চাইলে কভার করে ফেলতে পারেন। আচ্ছা, নেক্সট 13 নম্বর প্রশ্ন, বেয়ার শব্দটির পাস্ট পার্টিসিপল কি? এটা হচ্ছে স্ট্রং এন্ড উইক ভার্ব অধ্যায়টাকে দেওয়া হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই অধ্যায় থেকে দেওয়া হয়েছে, সেই অধ্যায় থেকে। সবুজ হাজং আছেন আমাদের সাথে, বলেন 13 নম্বর, বেয়ার শব্দটির পাস্ট পার্টিসিপল কি হবে? বেয়ার শব্দটির পাস্ট পার্টিসিপল কি হবে? বেয়ার শব্দটির পাস্ট পার্টিসিপল হচ্ছে এই যে বর্ন। বেয়ার শব্দটির পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন। বেয়ারের পাস্ট পার্টিসিপল বর্ন, BORN, বর্ন। বেয়ার শব্দটির পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন। আচ্ছা, বেয়ার শব্দটা আসলে এটা কিন্তু দেখেন প্রাইমারিতে আসা একটা প্রশ্ন, কিন্তু সমস্যা হলো এই প্রশ্নটার ডাবল অর্থ আছে। এখানে অর্থটা একটু দেখতে পাচ্ছেন কিনা, কালো লেখা দেখেন, বেয়ার মানে বহন করা, আরেকটা বেয়ার মানে প্রসব করা, দুইটা মিনিং কিন্তু, মানে প্রসব করা মানে বাচ্চা জন্ম দেওয়া, আরেকটা বেয়ার মানে হচ্ছে বহন করা, কিন্তু মিনিং একই, মানে বানানটা একই। বেয়ার দুইটার বানান কি, BEAR, এই বেয়ার। এই বেয়ার মানে কি, প্রসব করা বা কোনো কিছু বহন করা। আচ্ছা, এইটা দুইটারই পাস্ট ফর্ম, যেটাকে আমরা V2 বলি, সেটা হচ্ছে BORE। আর পাস্ট পার্টিসিপল ফর্মে আবার চেঞ্জ আছে, যে কোনো এক জায়গায় ব্যবহার করলেই হবে, BORN। সো এই ইটা বেশিরভাগ ব্যবহার করা হয় না, প্রচলিত ব্যবহার হচ্ছে BORN, বর্ন। ঠিক আছে, তাহলে এই বেয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন। পাস্ট পার্টিসিপল ফর্ম চেয়েছে 3 নাম্বারটা, তো 13 3 নাম্বার হচ্ছে বর্ন, বেয়ার, বোর্ড, বর্ন। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু হাই ভোল্টেজ মডেলে 20টা প্রশ্ন সলভ করব। 14 নম্বরটা কি হবে? ওকে, 14 নম্বরটা কি হবে বলেন? Which one is correct? নিচের কোনটা সঠিক? He is as good as myself, he is as good as me, he is as good as I, he is as good as mine. এটা আমরা জানি যে ডিগ্রি অধ্যায় থেকে এই কোশ্চেনটা হলো, যখন এই as ডট ডট as থাকে, এই দ্বিতীয় as এর পরে আমরা প্রথমত প্রেফার করব সাবজেক্টিভ প্রোনাউন, যদি না থাকে অবজেক্টিভ প্রোনাউন। তার মানে উত্তরের ক্ষেত্রে এটা হলো প্রথম অপশন, না থাকলে এই অপশন। তার মানে হচ্ছে দুইটা অপশনই সঠিক উত্তর, তবে আমরা আগে সাবজেক্টিভ প্রোনাউন দেব, না থাকলে আমরা অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব। ওকে, তো 14 এর উত্তর হচ্ছে আমরা দেব প্রথমে সি, না থাকলে বি। ওকে, দুটোই সঠিক। 15 নাম্বার, ড্যাশ ট্রাফিক ইন ঢাকা ইজ গোয়িং আপ, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট। মানে হচ্ছে ঢাকায় ট্রাফিক বাড়ছে, কিন্তু কেউ এটা নিয়ে কোনো কিছু করছে না। তো এটাকে আমরা কিভাবে উত্তর করতে পারি? ড্যাশ ট্রাফিক ইন ঢাকা ইজ গোয়িং আপ, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট। আচ্ছা, এখন এই সেন্টেন্সটার মধ্যে অপশনগুলো সব এক একটা কনজাংশন, রাইট? সো এক একটা কনজাংশন যদি অপশনে থাকে, তাহলে এই কনজাংশনগুলো মিনিং কিভাবে, অর্থের সাথে ম্যাচ করে আমাকে এই কনজাংশনের মিনিংগুলো কাজে লাগাতে হবে। বলেন কি হতে পারে, কোনটার সাথে দিলে অর্থ ভালো কাজ করছে? আচ্ছা, 15 নাম্বারটা বলেন। 15 নাম্বার, ড্যাশ ট্রাফিক ইন ঢাকা ইজ গোয়িং আপ, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট। নো ওয়ান কি হবে এখানে বলেন? ট্রাফিক ইন ঢাকা। দেখেন এই সেন্টেন্সটা উত্তর হবে অলদো। কেন অলদো হচ্ছে? কারণ অলদো দিলে এখানে অর্থটা বোঝাবে হচ্ছে যদিও ট্রাফিক ঢাকায় বাড়ছে, কিন্তু কেউ এখানে এটা নিয়ে কোনো কিছু করছে না। ঠিক আছে, তার মানে হচ্ছে যদিও অর্থে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে অলদো শব্দটি, যদিও অর্থে অলদো।
আচ্ছা এরপর পরের প্রশ্নে যাচ্ছি 16 নম্বর প্রশ্নটা 16 বলছে হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া। এই প্রশ্নটা করতে বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা দেখেন 15তম শিক্ষক নিবন্ধনে আসা একটা প্রশ্ন, 15তম শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্ন। হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, কি চমৎকার আইডিয়া, তাই না? এখন অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় মনে রাখতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন থাকবে, আমরা এই জায়গাটাকে কাজ করে সেন্টেন্স তৈরি করব। এটা একদম সহজ। 16 নম্বর উত্তর হবে এ নাম্বার, ইট ইজ আ ভেরি এক্সেলেন্ট আইডিয়া। এই ইট ইজ শব্দটা অতিরিক্ত আনলাম আর এই আর্টিকেল এ ব্যবহার করলাম, আর এই দিকে হচ্ছে আপনার এই হোয়াট শব্দটাকে কনভার্ট করে ভেরি ব্যবহার করতে হয়, এক্সেলেন্ট এক্সেলেন্টের জায়গায় আইডিয়া আইডিয়ার জায়গায়, ব্যাস আর কিছুই না। সো এখানে আইডিয়াল না, আসলে এলটা বেশি আসছে, এই এলটা বাদ যাবে। নেক্সট, তাহলে 16 এর উত্তরটা হচ্ছে এই নাম্বার। 17 নাম্বার বলুন, 17 নাম্বার, সার্টেনলি আই শ্যাল বাই ইউ, সার্টেনলি, সার্টেনলি, সার্টেনলি আই শ্যাল বাই ইউ, এটা হচ্ছে কমপ্লেক্স করতে বলা হয়েছে। দেখেন যখন এরকম কোনো একটা সিম্পল সেন্টেন্স এরকম একটা অ্যাডভার্ব পাবো, তো সোজা কথা আপনি সার্টেনলি দিয়ে মনে রাখেন। যদি সার্টেনলি থাকে তাহলে আমরা এই সব এই অ্যাডভার্বটাকেই সেন্টেন্সে রূপান্তর করে ফেলবো ইট ইজ সার্টেন দিয়ে। ইট ইজ এর পরে সার্টেনলি হয় না, কারণ ইজ হলো বিভাগ গ্রহণ করে, মানে বিভাগের পরে অ্যাডজেক্টিভ হয়। সো ইজ এর পরে এখানে অ্যাডজেক্টিভ কি, সার্টেন। সো উত্তরটা হবে ইট ইজ সার্টেন দ্যাট আই শ্যাল স্ট্যান্ড, আই শ্যাল বাই ইউ। ও সরি, এখানে কিন্তু ইংরেজিতে স্ট্যান্ড কথাটা ছিল, কোশ্চেনটা একটু ভুল আছে। স্ট্যান্ড, আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ ওটা ছিল। তো 17 এর অ্যানসারটা হবে হচ্ছে আসলে বি নাম্বার, ইট ইজ সার্টেন দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ। 17 এর বি নাম্বার। মনিরুজ্জামান সঠিক উত্তর করেছেন। আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 18 নম্বর প্রশ্ন, 18 বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি বের হতে না হতেই বৃষ্টি শুরু হলো, আমি বের হতে না হতেই বৃষ্টি শুরু হলো, আমি বের হতে না হতেই বৃষ্টি শুরু হলো। Scarcely had we been started but it began to rain, scarcely had we started but it began to rain, scarcely had we started when it began. আচ্ছা আমরা জানি কি scarcely শব্দের সাথে ডট ডট কি ব্যবহার করতে হয়, scarcely ডট ডট when। এইটুকু যাদের জানা আছে তারা এই উত্তরটা করতে পারবে, একদম সহজ। scarcely ডট ডট when বসে, আর এটার সাথে আমরা জানি scarcely এর সাথে আগে অক্সিলারি had, তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে V3। তার মানে এই scarcely এর পরে ঠিক সাইডে বসবে হচ্ছে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, আর when এর পরে ব্যবহার করবে পাস্ট ইনডিফিনিট, এইজন্য আছে began। আরেকটা হলো প্যারালেলিজম স্ট্রাকচার scarcely এর সাথে when। তার মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, আপনাকে প্রশ্নটা অনেক ভাবে দিতে পারে। scarcely এর সাথে when এর ম্যাচিং দিতে পারে, আবার এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে সেটা দিতে পারে, এখানে পাস্ট ইনডিফিনিট হবে, এখানে আবার পাস্ট পারফেক্ট সাবজেক্টের আগে এই হ্যাড আসবে সেটাও দিতে পারে। এটাকে বলা হয় ইনভার্সন। কেন ইনভার্সন হবে? কারণ scarcely শব্দটা বাক্যের শুরুতে থাকার কারণে এই বাক্যটা ইনভার্সন তৈরি করতে হয়। ইনভার্সন মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বের স্থান পরিবর্তন। নেক্সট 19 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ? 19। আর একটা প্রশ্ন আছে মাত্র, 19 নাম্বারটা কি হবে? 19 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি বের হতে না হতেই বৃষ্টি হলো, সরি 19 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ? মতিন ইজ গুড দ্যান হিজ ব্রাদার, তারপর why you have done this, he was too clever to miss the point, your conduct admit at no excuse। সাদিয়া আফরিন 18 সি বলেছিলেন, 19 কি হবে? 19 Motin is good than his brother, why you have done this, he was too clever to miss the point, your conduct admit that। মনে রাখতে হবে এই যে admit এর সাথে ব্যবহার করতে হয় of, your conducts admit of no excuse, এখানে হবে of। তার মানে এই সেন্টেন্সটা ভুল, কারণ এখানে ব্যবহার করতে হতো of। আচ্ছা সি নাম্বার, he was too clever to miss the point, এখানে হলো টু ডট ডট টু এর ব্যবহার, টু ডট ডট টু। বি নাম্বার, why you have done this, এটা সঠিক, না সরি এটা ভুল। তো কেন? কারণ হচ্ছে why wh ওয়ার্ড আসলে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে আসবে অক্সিলারি ভার্ব, তার মানে why have you হতো, এটাও ভুল।
এটাও ভুল। কেন? কারণ দেন কম্পারেটিভ ওয়ার্ড এটার সামনে আমরা কখনো গুড আনতে পারি না, এটার সামনে আনতে হতো বেটার। আচ্ছা, তাহলে একমাত্র সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, 19 এর সি। এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। কোন বাক্যটি শুদ্ধ? 20 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? There is no room for doubt it. I found him write something. There is no place for doubt it. Find out the word in the dictionary. আচ্ছা, 20 নম্বর প্রশ্ন সাবিয়া বলছেন হচ্ছে এই নাম্বার উত্তর। এক্স্যাক্টলি উত্তর হচ্ছে এই নাম্বার। কেন? এটা হচ্ছে শুদ্ধ বাক্য, এই নাম্বার, আর বাকিগুলো ভুল। 20 এর উত্তর এই হবে। There is no room, এই রুম শব্দটা এখানে স্থান হিসাবে ব্যবহার করতে হবে। ফর ডাউটিং মানে এখানে সন্দেহ করার কোনো অবকাশ নাই। অবকাশ, অবকাশ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? যে এখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আই ফাউন্ড হিম রাইট, ফাইন্ড এর পরে এখানে রাইট হবে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল, এটা আইএনজি হলে হতো। দেয়ার ইজ নো প্লেস, প্লেস হয় না, প্লেসের পরিবর্তে রুম হয়। ফাইন্ড আউট দা ওয়ার্ড, এই যে ফাইন্ড আউট হবে না, কারণ হচ্ছে ডিকশনারি থেকে শব্দ খোঁজা অর্থে ফাইন্ড আউট হয় না, সেটা হচ্ছে মানে খোঁজ করা বা খোঁজা। লুক আপ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি। সো তাহলে এখানে অ্যানসারটা হচ্ছে এ নাম্বার, শুদ্ধ বাক্য, আর বাকিগুলো ভুল ছিল। ক্লিয়ার? এই ছিল আপনাদের সাথে মোটামুটি হাই ভোল্টেজ 27 এর আলোচনা, এবং এটা হচ্ছে বোনাস কোশ্চেন। এই বোনাস কোশ্চেনের উত্তরটা আমি দিব না, এই বোনাস কোশ্চেনের উত্তরটা আপনারা নিজে কমেন্ট করবেন। এই বোনাস কোশ্চেনের উত্তর কমেন্ট সেকশন থেকে দেখে নেবেন, এটার কমেন্ট সেকশনে আপনাদের মধ্যে থেকে উত্তর চালাচালি হবে, দেখে নেবেন। ঠিক আছে? তো আজকে এই যে আমরা হাই ভোল্টেজ মডেল 27 করলাম, এই 27 এর মতো করে ইতিপূর্বের হাই ভোল্টেজ গুলো আপনারা পেয়ে যাবেন, যাদের প্রয়োজন এই পেজেই পাবেন ওটিতে, অথবা ইউটিউব থেকে দেখতে পারবেন। আর নেক্সট দিন আমাদের ইনশাআল্লাহ আগামীকাল রাত 10টার সময় ক্লাস হবে। কি ক্লাস হবে সেটা সারা দিনে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে?